রোশো, আজ একটা চমৎকার গল্প বলবো। চন্দ্রিল ভট্টাচার্যের স্টাইলে বললাম। আসলে আজকে আমি যেটা বলবো সেটাকে গল্প হিসেবে নেওয়াই ভালো, তবে ঠিক যেমন তেমন গল্প নয়। যেরকম সেই সময় উপন্যাসে সুনীল গঙ্গোপাধ্যায় গল্প শুনিয়েছিলেন ঊনবিংশ শতাব্দীর, কিন্তু সেই গল্পের বেশিরভাগ চরিত্রই সেই সময়ের ঐতিহাসিক চরিত্র, ঘটনাগুলো বেশিরভাগই তাই ছিল। ঠিক যেমন আদিত্য ধর ধুরন্ধর সিনেমায় গল্প শুনিয়েছেন, কিন্তু তার অনেক চরিত্র বর্তমানে রয়েছে এবং অনেক ঘটনা যে বর্তমানে ঘটেছে। ঠিক সেরকমই একটা গল্প আমি আজ আপনাদের বলতে চাই। এবারে যে নির্বাচন, 26-এর বিধানসভা নির্বাচন, সব থেকে গুরুত্বপূর্ণ ফলাফল কোন কেন্দ্রের বলুন তো? সব থেকে তাৎপর্যপূর্ণ, সব থেকে বৈশিষ্ট্যপূর্ণ, আগামী দিনে যে কেন্দ্রের ফলাফল নিয়ে হয়তো আরো অনেক আলোচনা হবে। একদম ঠিক বলেছেন, ভবানীপুর। কারণ সেখানে শুভেন্দু অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি লড়াই হয়েছিল, 21-এ যেমন নন্দীগ্রামে হয়েছিল। দেখুন, শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে লড়বেন, এর মানে জল্পনা অনেকদিন ধরে শোনা যাচ্ছিল ঠিকই, কিন্তু কোনো কনফার্মেশন ছিল না। কিভাবে কনফার্মেশনটা এলো? অমিত শাহ ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর থেকে লড়বেন। যেন হঠাৎ করেই একটা সিদ্ধান্ত হয়েছে, না ঠিক আছে শুভেন্দুই লড়ুক, এবং তিনি দু জায়গা থেকে লড়বেন, নন্দীগ্রামেও লড়বেন, ভবানীপুরেও লড়বেন। অনেকেই এটা তখন আলোচনা করতে শুরু করেছিলেন এবং বিজেপির অনেক নেতাও এটা বলেছিলেন যে অমিত শাহ খোদ নাকি শুভেন্দু অধিকারীকে অনুরোধ করেছেন যে আপনি ভবানীপুরে মমতার বিরুদ্ধে লড়াইটা করুন, এবং তারপরে শুভেন্দু অধিকারী রাজি হয়েছে। মানে গোটা বিষয়টা ঠিক যে সময় আমরা জানতে পেরেছি সেই সময় বা তার আশেপাশেই চূড়ান্ত হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি কি তাই হয়েছিল? একটা সময় আমার একটু খটকা লেগেছিল যে এত তাৎক্ষণিক সিদ্ধান্তে কি রাজনীতি হয়? এইরকম এই স্তরের রাজনীতি, যে স্তরে অমিত শাহ বিচরণ করেন, যে ধরনের রাজনীতি শুভেন্দু অধিকারীর সঙ্গে সম্পৃক্ত, তাতে এত সাডেন ডিসিশন যে না ঠিক আছে চলো আমি ভবানীপুরে লড়বো, এটা কি সত্যি হয়? কিন্তু একটা বিষয়ে আমি অস্বীকার করছি না, যে এটা সাময়িক একটা খটকা লাগলেও কোনোভাবেই এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। আমরা প্রত্যেকেই, আমিও এটাই মেনে নিয়েছিলাম, না হয়তো তাই সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী অমিত শাহর অনুরোধেই লড়তে নেমে পড়লেন। ফল প্রকাশ্যে আসার 2 সপ্তাহ পরে যখন ভেতরের কিছু কিছু কথা জানতে পারছি, কোনো জায়গা থেকে, আমার ব্যক্তিগত সোর্সের কাছ থেকে কিছু কিছু বিষয় জানতে পারছি, তখন এভাবে একটা সন্দেহের কথা বলা বা এটাকে ব্যাখ্যা করা এক জিনিস। ভোট পর্ব চলাকালে সত্যি ছিল এটাই যে অমিত শাহর অনুরোধে শুভেন্দু অধিকারী শেষ পর্যন্ত ভবানীপুরে দাঁড়াতে রাজি হয়েছেন। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কখন জানলেন যে ভবানীপুরে তিনি জিতবেন না? 4 তারিখে ভোট গণনা যেদিন হচ্ছে সেদিন বেলা গড়ানোর পর মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন যে তিনি ভবানীপুরে হারছেন। অ্যাকচুয়াল সত্যটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে প্রথম পর্বের ভোট হওয়ারও অন্তত 4 দিন আগে বুঝেছিলেন যে ভবানীপুর তার হাতের বাইরে চলে গেছে, হাতছাড়া হয়ে গেছে। এবার আপনি যদি আমাকে বলেন তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে ব্যাপারটাকে, আমি পারবো না। যে সমস্ত সোর্স থেকে আমার কাছে খবর এসেছে তারা যথেষ্ট ক্রেডিবল, কিন্তু আমি আপনাদের সামনে তাদের নাম ঠিকানা নিয়ে আলোচনা করতে পারবো না। কিন্তু এটুকু বোঝা যাচ্ছে, এখন আমি মোটামুটি কনফার্ম যে এপ্রিলের 19 তারিখের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছিলেন যে ভবানীপুর তার হাতের বাইরে চলে যাচ্ছে। আমি আপনাদের যেভাবে বিষয়টাকে বলবো, আপনারা ধরে নিন কোনো রহস্য রোমাঞ্চ উপন্যাস আমি আপনাদের শোনাচ্ছি, কাগজে কলমে এসব প্রমাণ করা সম্ভব নয়। কিন্তু একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে রাখবো, যেটা সেই সময় আমার কানে বেজেছিল এবং পরবর্তীতে একটু ভেতরের খবর পাওয়ার পর আমার কাছে স্পষ্ট হয়েছে শুভেন্দু ঠিক কি বলেছিলেন সেদিন। শুভেন্দু সেদিন সন্ধ্যাবেলা, 4 তারিখ সন্ধ্যাবেলা ফল প্রকাশের পর গণনা কেন্দ্র থেকে বেরিয়ে যে প্রতিক্রিয়া দিয়েছিলেন তার একটা ছোট্ট অংশ শুনুন। मैं खास करके राजस्थान का 8 एमएलए को प्रणाम करता हूं। राजेंद्र राठौड़ जी का नेतृत्व में ये लोग बहुत काम किया मेरे लिए।
और गुजरात से अशोक जी आया था, उन्होंने उनका टीम भी बहुत मेहनत किया है। मैं उनको बता दिया कुछ देर पहले, बाकी तो किसी का साथ बात नहीं हुआ। मैं तो फोन अलाउ नहीं था, इसलिए फोन में बात नहीं हुआ। मैं अभी हल्दिया जा रहा हूँ। এই অংশটা আমি আবার আপনাদের একবার শোনাবো, মনে রাখার চেষ্টা করুন। দেখুন, আসল খবর হলো ভবানীপুর নিয়ে বিজেপির পরিকল্পনা অন্তত 2 বছর আগে থেকে, এবং বিজেপি শিবির মোটামুটি নিশ্চিত ছিল, বিজেপি শিবিরের খবর ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার আগের বার 21-এ নন্দীগ্রামে দাঁড়াতে গিয়ে তিনি একটা বিড়ম্বনার মধ্যে পড়েছিলেন, ফিরে এসে আবার ভবানীপুর থেকেই পুনর্নির্বাচিত হয়েছেন এবং ভবানীপুর তার জন্য খুব সেফ সিট, ফলে তিনি ভবানীপুরেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজেপি হাইকমান্ডের লক্ষ্য ছিল তখনই যে 26-এর নির্বাচনে শুধু তৃণমূল কংগ্রেসকে হারিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কেও হারাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে না হারাতে পারলে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শক্তিশালী অপোজিশন হয়ে থেকে যাবে, যে চান্সটা তারা নিতে চাইছেন না। তখনই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কেও নির্বাচনে পরাস্ত করতে হবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র অন্তত 2 বছর আগে থেকে এ নিয়ে বিজেপির পরিকল্পনা শুরু। আর ভবানীপুরে হাতে কলমে কাজ শুরু হয় অন্তত 1.5 বছর আগে। এই হাতে কলমে কাজটা মানে অত্যন্ত সায়েন্টিফিক ওয়েতে, নির্বাচনী বিজ্ঞানের সম্পূর্ণ প্রয়োগ করে অত্যন্ত পাকা মাথা এই পরিকল্পনা করে যে কিভাবে ভবানীপুরে এমন একটা সমীকরণ তৈরি করতে হবে যাতে বিজেপির প্রকাশ্য সংগঠন থাক বা না থাক, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন না, ভবানীপুরের মানুষ বিজেপিকে বেছে নেবে। এর জন্য টিপিক্যালি কিছু লোকজন তারা ভবানীপুরে ডেরা বাঁধেন, তারা প্রতিটি মানুষের ঘরে ঘরে যোগাযোগ তৈরি করেন। এই প্রক্রিয়া 1.5 বছর ধরে ক্রমাগত চলেছে এবং অত্যন্ত সায়েন্টিফিক ওয়েতে। যে প্রক্রিয়ায় ভবানীপুর সম্পর্কে বিজেপি নিশ্চিত হতে চেয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে ভোটে জিতবেন না, এরকম নয় যে মানুষ গিয়ে ভোট দেবেন না, এরকম নয় যে তৃণমূলের স্টাইলে রিগিং হবে, মানুষরাই, ভবানীপুরের জনতাই বিজেপিকে বেছে নেবে। এর জন্য ঘরে ঘরে মানে ডোর টু ডোর কমিউনিকেশন হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেই পারেননি, এই গোটা প্রস্তুতির খবরটা মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের কাছে একেবারে পৌঁছয়নি। এটার দুদিক থেকে ব্যর্থতা আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, তাদের এত সংগঠন, তারা এটা বুঝতে পারেননি। আর 2, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, যারা মূলত মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন ধরনের ইনফরমেশন সাপ্লাই করার দায়িত্বে ছিল, যে নিজস্ব পুলিশ নেটওয়ার্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের, তারাও এটা বুঝতে পারেননি। এবার এটাকে যদি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, দেখুন, দলের ক্ষেত্রে এই ব্যর্থতাটা এই জন্য হয়েছে বলে আমার মনে হয় যে দল অনেক বেশি ওই আইপ্যাক জাতীয় সংগঠনের উপর নির্ভরশীল হয়ে গিয়েছিল। আসলে রাজনীতি পুরোপুরি ম্যানেজমেন্টের বিষয় নয়। ম্যানেজমেন্ট কি শেখায়? ম্যানেজমেন্ট শেখায় কিভাবে লভ্যাংশ বাড়াতে হবে। তো আইপ্যাক ম্যানেজমেন্ট সংস্থা, এবং তারা লভ্যাংশ চিনেছিল যে কিভাবে লভ্যাংশ বানাতে হবে, কিভাবে লভ্যাংশ বাড়াতে হবে। ফলে তাদের মূল ফোকাসটাই হয়ে গিয়েছিল টাকা রোজগারের দিকে। আর যারা রাজনীতিটা বোঝেন, দলের মধ্যে এরকম মানুষ অনেক ছিলেন যাদের একদম শিকড় অবধি মানুষের সঙ্গে যোগাযোগ ছিল, তারা ক্রমশ ব্রাত্য হয়ে গিয়েছিলেন। ফলে তাদের বক্তব্যের কোনো বিশেষ দাম ছিল না দলে, তাদের বক্তব্য অনেক ক্ষেত্রে উপরমহল অবধি পৌঁছতোই না। এটা অন্যতম কারণ যে সাংগঠনিক দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দাজি করতে পারেননি যে ভবানীপুরে সাধারণ মানুষের মধ্যে বিজেপি অত্যন্ত সক্রিয়, এবং এই ডোর টু ডোর কমিউনিকেশন ক্রমশ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরের মানুষের থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তিনি টেরই পাননি। আর একটা ব্যর্থতা পুলিশের অবশ্যই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব পুলিশ নেটওয়ার্ক ছিল, আপনারা সবাই জানেন, সেখান থেকে তিনি খবর পেতেন। এই পুলিশ নেটওয়ার্কের উপর নির্ভর করে রাজনৈতিকভাবে অনেকে বলেন বুদ্ধদেব ভট্টাচার্যের ভরাডুবি হয়েছিল। সিঙ্গুর নন্দীগ্রাম সম্পর্কে আসল খবর তিনি পাননি। মমতা বন্দ্যোপাধ্যায় যাদের উপর নির্ভর করেছিলেন পুলিশের সেই নেটওয়ার্ক, এটা হতে পারে যে সেখানে এফিশিয়েন্ট লোকের অভাব ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈশিষ্ট্য হচ্ছে সে তার চারপাশে যদি আপনি দেখেন
আর্টিস্ট মানে ফিল্ম আর্টিস্ট বলুন, সিনেমার অভিনেতা অভিনেত্রী বলুন, গায়ক গায়িকা বলুন, সাংবাদিক বলুন, যাদেরকে তিনি চারপাশে জায়গা দিলেন, একটা অন্যতম কন্ডিশন ছিল তারা খুব মেধাবী হতে পারবে না, তারা মধ্য মেধার বা নিম্ন মেধার লোক হবে। এটা একটা ক্রাইটেরিয়া ছিল। এবং তারা বেশি প্রশ্ন করবেন না, তারা সবেতেই হ্যাঁ বলে হ্যাঁ ঠিক বলে সায় দেবেন। এই ধরনের ক্রাইটেরিয়া যদি ওই পুলিশ নেটওয়ার্কের মধ্যেও তিনি মেনে চলে থাকেন, তাহলে সেখানেও হয়তো এফিশিয়েন্ট লোক ছিল না, মধ্য মেধার লোক দিয়ে তো আর এত খবর পাওয়া যায় না। যাই হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও টের পাননি যে ভবানীপুরে তিনি ক্রমশ মানুষের থেকে দূরে চলে যাচ্ছেন। বিজেপি অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে ভবানীপুরে। প্রথম ধাক্কাটা মমতা বন্দ্যোপাধ্যায় খেয়েছিলেন যখন অমিত শাহর পাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী অমিত শাহ নাম ঘোষণা করে দেন, ভবানীপুরে শুভেন্দু লড়বেন। আমার কাছে এরকম একটা খবর আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিমকে ফোন করেছিলেন। তার নিজের এলাকায় ভবানীপুরের নির্বাচন পরিচালনার ক্ষেত্রে মূল সেনাপতি ববি হাকিম, সেখানে অরূপ বিশ্বাস, সুজিত বোস কেউ ছিলেন না, ববি হাকিমই পরিচালনা করতেন। মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিমকে ফোন করে জিজ্ঞাসা করেছিলেন, ববি তুই কি জানতি যে শুভেন্দু লড়বে ভবানীপুরে? মোট কথা প্রথম ধাক্কাটা মমতা খেয়েছিলেন শুভেন্দু অধিকারীর নামটা ভবানীপুরে শোনার পরে। তিনি তার আগে এই ক্যালকুলেশন করেননি যে শুভেন্দু এসে ভবানীপুরে তার বিরুদ্ধে নির্বাচনী লড়াইতে নেমে পড়তে পারেন। কিন্তু ততদিনে অনেকটাই পরিস্থিতি হাতছাড়া হয়ে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তখন সক্রিয় হন। পরবর্তীতে তিনি ওই ভবানীপুরে 30,000 অতিরিক্ত বাইরে থেকে লোক এনে ভোটার করা হয়েছে ইত্যাদি ফর্মুলা আনার চেষ্টা করেন, সেগুলো খুব একটা স্ট্যান্ড করেনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আন্দাজ করেছিলেন যে ভবানীপুরে তিনি ব্যাকফুটে আছেন। সেই দিনকে, ভোটের দিনকে, মমতা বন্দ্যোপাধ্যায় সকাল 7টার মধ্যে বেরিয়ে পড়েছিলেন, যা এর আগে কখনো ভোটের সময় দেখা যায়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শুভেন্দু অধিকারীর হোমওয়ার্ক অনেক বেশি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুভেন্দু অধিকারী ওই অঞ্চল সম্পর্কে অনেক বেশি অবহিত ছিলেন, একদম ডোর টু ডোর ইনফরমেশন ছিল শুভেন্দুর কাছে। আপনাদের হয়তো মনে থাকতে পারে যে ভোটের রেজাল্ট বেরোনোর আগের দিন শুভেন্দু অধিকারী একটা মন্তব্য করেছিলেন, ভবানীপুরে আমি জিতব, 1 থেকে 6 রাউন্ড গোনা পর্যন্ত আমি এগিয়ে থাকব, 7 নম্বর রাউন্ড থেকে মমতা এগোতে শুরু করবেন, 13 অবধি মমতা লিড নেবেন, 14 থেকে আবার আমি এগিয়ে আসব এবং 18-র পর থেকে আমি লিড করব। ঠিক এইভাবে অঙ্ক কষার মতো শুভেন্দু অধিকারী বলেছিলেন। অথচ নির্বাচনী প্রচারের যদি আপনি আইটিনারি দেখেন, নির্বাচনী প্রচারে কিন্তু শুভেন্দু অধিকারী অনেক বেশিবার গেছেন নন্দীগ্রামে, ভবানীপুরে কম তুলনামূলক, আপনি যদি তুলনা করেন। শেষের দিকে একটু র্যালি ট্যালি করেছেন, কিন্তু এই রকমভাবে অঙ্ক কষার মতো করে শুভেন্দু অধিকারী বলে দিয়েছিলেন, এই রাউন্ড থেকে এই রাউন্ড ওই অঞ্চলের ভোট আমি এগিয়ে থাকবো, তারপরে ওই অঞ্চল শুরু হবে, সেখানে আমি পিছিয়ে যাব, 13 রাউন্ড পর্যন্ত পিছিয়ে থাকবো, 14 থেকে আমি রিকভার করতে শুরু করব, 18-র পর আমি বেরিয়ে যাব। অদ্ভুতভাবে মিলেছে, অদ্ভুতভাবে। ভবানীপুরের যখন নির্বাচনী ফল ঘোষণা হচ্ছে, ঘড়ির কাঁটা এগোচ্ছে এবং এই মমতার ও শুভেন্দুর লড়াইটা আমরা দেখছি, আপনারা মিলিয়ে দেখবেন ঠিক যা বলেছিলেন শুভেন্দু তার সঙ্গে মিলে গেছে। ঠিক এতটা নিশ্চিত ছিলেন শুভেন্দু। কিসের জন্য? কি সংগঠন বিজেপির ভবানীপুরে ছিল যার জন্য শুভেন্দু এতটা নিশ্চিত হয়েছিলেন? সবকিছু ম্যাজিক করে হয় না, কিন্তু ইটস নট ম্যাজিক। এর পেছনে যুক্তিসঙ্গত কারণ ছিল। যারা এই অসম্ভবটাকে সম্ভব করেছিলেন, ওই দিন একবার সন্ধেবেলা একবারের জন্য শুভেন্দু অধিকারী তাদের কৃতজ্ঞতা জানিয়েছিলেন। मैं खास करके राजस्थान का 8 एमएलए को प्रणाम करता हूं। राजेंद्र राठौड़ जी का नेतृत्व में ये लोग बहुत काम किया मेरे लिए। और गुजरात से अशोक जी आया था, उन्होंने, उनका टीम भी बहुत मेहनत किया है। मैं उनको बता दिया कुछ देर पहले, बाकी तो किसी का साथ बात नहीं हुआ। मैं तो फोन अलाउ नहीं था, इसलिए फोन में बात नहीं हुआ। मैं अभी हल्दिया जा रहा हूँ। এই যে মানুষগুলোর নাম শুভেন্দু অধিকারী বললেন, তাদের কজনকে আপনি চেনেন? কজনকে রাজ্যের আর কোনো মানুষ চেনেন? এরা এই সেলিব্রেশনে কতটা অংশ নিয়েছেন? এত বড় জয়ের পর তাদেরকে পাবলিক প্ল্যাটফর্মে শুভেন্দু অধিকারী কেন মালা পরাননি? তাদেরকে কেন
পাবলিক প্ল্যাটফর্মে শুভেন্দু অধিকারী শুভেচ্ছা জানান, ওই একবার জানিয়েছেন, তারপরে আর এই নিয়ে কোনো উচ্চবাচ্য করেননি। এরা এসেছিলেন যে কাজটা করার জন্য, নিঃশব্দে নীরবে তাদের কাজটা কমপ্লিট করে এখান থেকে তারা আবার তাদের জায়গায় ফেরত গেছেন। তারা একেবারে ধুরন্ধরের মতো কাজ করে গেছেন ভবানীপুরে, যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ পাল্টে দিয়েছে।